আচ্ছা 12। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অঙ্গজ জনন ভেজিটেটিভ প্রোপাগেশন পড়াবো। তো অঙ্গজ জনন এক প্রকারের অযৌন জননী। তো অঙ্গজ কথার অর্থ এর মধ্যেই বুঝতে পারছো, অঙ্গ থেকে জন্মায় যা, অর্থাৎ এটা উদ্ভিদ দেহের এক ধরনের উদ্ভিদদেরই জনন। উদ্ভিদ অঙ্গের যে কোনো অংশ থেকে মাইটোসিস পদ্ধতিতে দেহাংশের যে কোনো অংশ থেকে এই নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় এই জননের মাধ্যমে। তো এই অঙ্গজ জনন, তো তাহলে অঙ্গজ জনন কাকে বলে, কয় প্রকারের? না, যে প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো অঙ্গ জনিত্রী উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে অঙ্গজ জনন বলে। তাই অঙ্গজ জনন প্রকারভেদ দুই প্রকারের। প্রাকৃতিক অঙ্গজ জনন, যা প্রকৃতিতে আপনা আপনি হয়, এবং কৃত্রিম অঙ্গজ জনন, যা বিভিন্ন কৌশল বা পদ্ধতির মাধ্যমে মানুষ করে থাকে। তো প্রাকৃতিক অঙ্গজ জনন নিয়ে আগে আমরা আলোচনা করব। প্রাকৃতিক অঙ্গজ জননের প্রকারভেদ। না, প্রাকৃতিকভাবে মূলের সাহায্যে হয়, পাতার সাহায্যে হয়, কাণ্ডের সাহায্যে হয়, অন্যান্য অঙ্গের সাহায্যে হয়। তো মূলের সাহায্যে আবার প্রধান মূলের অস্থানিক মূল থেকে হয়, স্ফীত মূল থেকে হয়, কাণ্ডের সাহায্যে হয়। কিভাবে হয় সেগুলো আমরা বলবো। ভূনিম্নস্থ কাণ্ড, বায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে হয়। যেমন ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে স্ফীত কন্দ আছে, কন্দ, গুড়িকন্দ, গ্রন্থিকাণ্ড। আর অর্ধবায়বীয় কাণ্ড আবার বিভিন্ন প্রকারের, ধাবক, বক্রধাবক, ঊর্ধ্বধাবক, হ্রস্বধাবক। তো এইভাবে নানা প্রকারের প্রাকৃতিকভাবে অঙ্গজ জনন হয়। আর কৃত্রিম অঙ্গজ জনন যা হয় সে বিভিন্ন প্রকারের, সেগুলো আমরা আলোচনা করব পরে। শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম, অনুবিস্তারণ। এবারে আমরা আসছি প্রাকৃতিক অঙ্গজ জনন। তো প্রাকৃতিক অঙ্গজ জনন প্রথমে আসছি মূলের দ্বারা। কিভাবে হয়? না, কিছু কিছু মূল, যেমন রাঙালুর মূল, ডালিয়ার মূল, এই মূলগুলোতে খাদ্য সঞ্চয় হয়ে মূলগুলো স্ফীত হয়ে যায়। তো এই স্ফীত হয়ে খাদ্য সঞ্চয়ের ফলে তারপরে কি হয় না, স্ফীত মূলগুলো থেকে ছোট ছোট অস্থানিক মুকুল মূলে তৈরি হয়। এই অস্থানিক মুকুল থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তো এই গেল এটা স্ফীত মূলের অস্থানিক মুকুলের সাহায্যে অঙ্গজ জনন। আবার প্রধান মূলের অস্থানিক মুকুলের সাহায্যেও অঙ্গজ জনন হয়। প্রধান মূলে বিভিন্ন মুকুল সৃষ্টি হয়, সেখান থেকে অস্থানিক মুকুলের তৈরি হয়, তার থেকে জন্ম হয়। তাহলে মূল থেকে অস্থানিক মুকুল, মুকুল থেকে নতুন অপত্য উদ্ভিদ, প্রাকৃতিকভাবে এটা হয়। রাঙালু, ডালিয়া ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। এবারে আসছি ভূনিম্নস্থ কাণ্ডে। মাটির নিচে যে কাণ্ড থাকে তাকে ভূনিম্নস্থ কাণ্ড বলে। তো বিভিন্ন রকমের ভূনিম্নস্থ কাণ্ড হয়। স্ফীত কন্দ অর্থাৎ আলু, কন্দ, পেঁয়াজ, এগুলো আমরা একে একে জানবো। আলুতে কি হয় না, আলুতে চোখ আমরা বলি, আলুতে ছোট ছোট দাগ দেখতে পাবে একটু ঢোকা মতো, সেগুলো আলুর কি কাক্ষিক মুকুল, যাকে আমরা চোখ বলি। এই উপযুক্ত সময়ে আলুতে এই কাক্ষিক মুকুলগুলো অঙ্কুরিত হয়, হয়ে সেখান থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, যার ফলে আলু বাড়িতে বেশি দিন রেখে দিলে দেখবে আলুতে গাছ হয়ে গেছে। ওই চোখ থেকে কাক্ষিক মুকুলগুলো অঙ্কুরিত হয়ে, চোখ থেকে অঙ্কুরিত হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এটাকে আলুকে বলা হয় স্ফীত কাণ্ড। আলুতে খাদ্য, এটা কাণ্ড, খাদ্য সঞ্চয়ের ফলে এই গোলাকার ধারণ করে। এবারে আসছি কন্দ। কন্দ কি না, যে সমস্ত উদ্ভিদের কাণ্ড খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কিছুটা বাল্ব বা এই আকারটা, এই যে আকার, একে কন্দ বলা হয়।
তো কন্দ যেমন পেঁয়াজের কাণ্ড, রসুন, লিলি, এগুলো সব কন্দের মধ্যে পড়ে। এখানে খাদ্য সঞ্চিত থাকে, রসালো হয়ে থাকে কন্দগুলো। তো এই যে শল্কপত্রগুলো রসালো হয়। তো এই কন্দের উপরের দিকে কাক্ষিক মুকুল তৈরি হয়। এই মুকুল উপরের দিকে, এই মুকুল থেকে নতুন অপত্য উদ্ভিদ এখান থেকে সৃষ্টি হয়। এটা হচ্ছে অস্থানিক মূল। আর এটা কাণ্ড, একে কন্দ বলা হয়। উপর থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এরপরে আসছি গুঁড়ি কন্দ। গুঁড়ি কন্দ শাখা প্রশাখাবিহীন, মাটির নিচে, বৃহদাকার, ঠিক গোলাকারও নয়, কিছুটা অনিয়তাকার, আকারটা গোল ধরনের কিছুটা হয়। তো এইরকম কাণ্ডকে বলা হয় গুঁড়ি কন্দ। এও খাদ্য সঞ্চয় করে রাখে। ওল, কচুর কাণ্ড হচ্ছে গুঁড়ি কন্দ। তো এখানে কি হয় না, ওই অসংখ্য কাক্ষিক মুকুল থাকে এবং এতে শল্কপত্র থাকে। তো এই যে গোলাকার ছোট ছোট অংশ, এগুলো হচ্ছে এগুলো এক এক ছোট ছোট করে সংযুক্ত থাকে, আলাদা করে বাইরের দিকেও থাকে। এগুলো হচ্ছে গুঁড়িকন্দ। এই গুঁড়িকন্দ থেকে এগুলোই কাক্ষিক মুকুল তৈরি হয়। এখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। এবারে আসছি রাইজোম বা গ্রন্থি কন্দ। মাটিতে শায়িত, মাটির নিচে শায়িত অনুভূমিক যে কাণ্ড অনুভূমিকভাবে বিস্তারিত হয়, শাখা প্রশাখা যুক্ত অনুভূমিক, একে রাইজোম বলা হয়। এতে এগুলো কাণ্ড কেন না, এতে পর্ব থাকে। এই যে এই গুঁড়িকন্দেও এগুলো সব পর্ব, এখানেও পর্ব থাকে। পর্ব থেকে কি হয়, মুকুল সৃষ্টি হয়। এই মুকুলগুলো থেকে, পর্বের আগায় মুকুল সৃষ্টি হয়। এই মুকুল থেকে কি হয়, নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। আদা, হলুদ, কলা, বাঁশ, এগুলো সবই রাইজোম জাতীয় কাণ্ড, গ্রন্থি কন্দ বলা হয়ে থাকে। তো ভূনিম্নস্থ কাণ্ড হয়ে গেল। এরপরে আমরা আসব অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় অর্থাৎ যে উদ্ভিদের কাণ্ড কিছুটা মাটির নিচে থাকে, কিছুটা মাটির উপরে থাকে, তাকে অর্ধবায়বীয় কাণ্ড বলা হয়। বিভিন্ন রকমের অর্ধবায়বীয় কাণ্ড হয়, যেমন ধাবক, বক্রধাবক, হ্রস্বধাবক, ঊর্ধ্বধাবক। সেগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। ধাবক হচ্ছে তোমার শুষ্নি, আমরুল ইত্যাদি শাকে, গাছে দেখতে পাওয়া যায়। তো এই ধাবকে যে কাণ্ড, মাটি, এই যে মাটির সাথে অনুভূমিকভাবে এর কাণ্ড চলতে দেখা যায়। মাটির সাথে সমান্তরালে অনুভূমিকভাবে কাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হয়। কাণ্ডে কিছু দূর ছাড়া ছাড়া কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মুকুল নির্গত হয়। যেখানে অস্থানিক মুকুল তৈরি হয় তার ঠিক উপরেই নতুন কাণ্ড সৃষ্টি হয়, বায়বীয় বিটপ তৈরি হয়। সেই বিটপ থেকে নতুন উদ্ভিদ হয়। যত এগোতে থাকবে অস্থানিক মূল তৈরি হবে, বিটপ তৈরি হবে, নতুন উদ্ভিদ তৈরি হবে। তো ধীরে ধীরে এরা জনিত্রী কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। এই অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত একে ধাবক বলে। এই কাণ্ড হচ্ছে এর কাণ্ডের উদাহরণ। এই কাণ্ডটাকে ধাবক বা রানার বলে। এবার আসছি বক্রধাবক। বক্রধাবকে কি হয়, এই যে কাণ্ড এটা মাটির থেকে কিছুটা উপরের দিকে উঠে ধনুকাকৃতি, আর্চের মতো বা ধনুকের মতো গঠন করে। একে বলা হয় বক্রধাবক। কাণ্ডটাকে বলা হয় বক্রধাবক। এই প্রতিটি এই কাণ্ডের পর্ব থেকে কি হয়, যেখানে মাটি স্পর্শ করে ধনুকের মতো হয়ে আবার মাটি স্পর্শ করে, যেখানে মাটি স্পর্শ করে সেখানে আবার কি হয়, গুচ্ছাকারে অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূল তৈরি হয়। আর যেখানে অস্থানিক মূল তৈরি হয় সেখানে বিটপ তৈরি হয়। বিটপ হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। আবার এইভাবে ধনুকের মতো বেঁকে আবার নতুন জায়গায় এরকম গাছ তৈরি হয়।
তো এই গেল বক্রধাবক। বক্রধাবকের উদাহরণ মেন্থা, স্ট্রবেরি ইত্যাদি। এরপরে আসছি হ্রস্ব ধাবক, অফসেট, যাকে বলা হয় অফসেট, হ্রস্ব ধাবক। এগুলোর উদাহরণ খুব ভালো করে জানতে হবে। কচুরি পানা, বড় পানা, হ্যাঁ, এগুলো সব অফসেটের উদাহরণ। অফসেট হচ্ছে কি না, কাণ্ডটা খুব ছোট হয়, পর্ব মধ্য ছোট হয়, ফলে দুটো পর্বের মাঝখানে গ্যাপটা খুব ছোট হয়, তাকে সেই রকম কাণ্ডকে অফসেট বলা হয়। এটা জলজ উদ্ভিদে দেখতে পাওয়া যায়, কচুরি পানার কাণ্ড। এই কাণ্ডকে অফসেট বলা হয়। প্রত্যেকটি কাণ্ডের পর্ব থেকে অসংখ্য কি বেরোয় না, অস্থানিক মূল তৈরি হয়, সেই স্থানে কাণ্ড তৈরি হয়ে সেখান থেকে বিটপ উদ্ভিদ, নতুন উদ্ভিদ তৈরি হয়। গ্যাপটা খুব কম, তাই একে হ্রস্ব ধাবক বা অফসেট বলা হয়। কাণ্ডটা হচ্ছে অফসেট, জলজ উদ্ভিদ কচুরি পানায় দেখা যায়। এরপরে আসছি ঊর্ধ্ব ধাবক। এটা চন্দ্রমল্লিকা, মুথা ঘাস, পুদিনা, এই সমস্ত উদ্ভিদে দেখা যায়। ঊর্ধ্ব ধাবক এই যে কাণ্ড মাটির নিচ দিয়ে কিছুটা প্রবেশ করে আবার উপরের দিকে ওঠে। তো যে নিচ দিয়ে যখন যায়, স্থানে স্থানে প্রচুর অস্থানিক মূল তৈরি হয়। এগুলো হচ্ছে সব অস্থানিক মূল। তো এই অস্থানিক মূল আবার মাটি উপরে উঠে বিটপ তৈরি হয়। প্রত্যেকটা অস্থানিক মূল থেকে যেখানে যেখানে অস্থানিক মূল হয়, সেখানে সেখানে নতুন উদ্ভিদ তৈরি হয়। তো এই সব জায়গায় যেখানেই গুচ্ছাকারে অস্থানিক মূল তৈরি হবে, সেখানেই নতুন উদ্ভিদ তৈরি হবে। এই হচ্ছে এই রকম ধাবককে কিছুটা মাটির নিচে গিয়ে আবার উপরের দিকে উঠে যায়, আবার মাটির নিচে গিয়ে অনেকটা গিয়ে ওঠে, অনেকটাই রান করে, একে বলা হয় উপরের দিকে আবার উঠে যায় বলে একে বলা হয় ঊর্ধ্ব ধাবক। তো চন্দ্রমল্লিকা, মুথা ঘাস, পুদিনা। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় টাইপ, অর্ধবায়বীয় কাণ্ড। তো অর্ধবায়বীয় পরে আসছি আমরা বায়বীয় কাণ্ড। ভূনিম্নস্তর পরে বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড মানে কি, যার কাণ্ড পুরোটা মাটির উপরে বাতাসে থাকে, তাকে বায়বীয় কাণ্ড বলা হয়। এই বায়বীয় কাণ্ডের দ্বারাও কিছু কিছু উদ্ভিদ অঙ্গজনন করতে পারে, যেমন ফণিমনসা, আখ। তো ফণিমনসা উদ্ভিদ, এর প্রধান মূলতন্ত্র। তো এর কাণ্ড আমরা সবাই জানি পর্ণকাণ্ড বলা হয়। প্রত্যেকটি পর্ণকাণ্ড থেকে নতুন অনেক পর্ণকাণ্ড তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছ, তো একে বলা হয়, কাটা কাটা থাকবে ফণিমনসা যেহেতু, তো একে বলা হয় পর্ণকাণ্ড। বায়বীয় কাণ্ড, পর্ণকাণ্ড, চ্যাপ্টা পাতার মতো, তাই একে পর্ণকাণ্ড বলা হয়। এই পর্ণকাণ্ড থেকে নতুন আবার পর্ণকাণ্ডও তৈরি হতে পারে। এই পর্ণকাণ্ড যখন মাতৃদেহ থেকে খসে পড়ে, তখন অপত্য উদ্ভিদ তৈরি করে। ফণিমনসার অপত্য উদ্ভিদ এইরকম বায়বীয় কাণ্ড থেকে তৈরি হয়। তো এরপরে আসছি, হ্যাঁ, তাহলে বায়বীয় কাণ্ড আখেও ঠিক তাই। আখের এই যে পর্ব থাকে, এই পর্বে কক্ষে মুকুল তৈরি হয়। এই মুকুল থেকে নতুন অপত্য উদ্ভিদ, এই অংশ কেটে দিলে এখানে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এটা বায়বীয় কাণ্ড। আখ গাছে এইভাবে এরা অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার করে। এটা হচ্ছে আখ। এরপরে আসছি বুলবিল। বুলবিল যেন খামালু, চুপড়ি আলু, এগুলো সব বুলবিলের উদাহরণ। তো এটা তোমরা দেখে থাকবে তোমাদের বাগানে বা চাষের জায়গায় দেখতে পাবে, লতানো একটা উদ্ভিদ হয় এই চুপড়ি আলু। তো এরা লতানো উদ্ভিদ বিভিন্ন গাছে আশ্রয় নিয়ে লতিয়ে উপরে ওঠে। তো এই কক্ষ থেকে, যেখান থেকে তার পাতা তৈরি হয়, সেখানে যে অ্যাক্সিস, তাকে কক্ষ বলা হয়। কক্ষে মুকুল তৈরি হয়। ধীরে ধীরে এই মুকুলে
খাদ্যবস্তু জমা হয়ে মুকুলটা স্ফীত আকার ধারণ করে। এই স্ফীত মুকুলকে কি বলা হয়? বুলবিল বলা হয়ে থাকে। তো এই বুলবিল খসে পড়ে গিয়ে নতুন বুলবিল থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। এই গেল। তাহলে অন্যান্য অঙ্গ থেকে যে জন্মায়, অঙ্গজ জনন হয়, তার বুলবিল একটা উদাহরণ। টিউরিয়ন, যেটা বুলবিলটাও তোমরা টেনে পড়েছ, টিউরিয়ন উদ্ভিদটা জানা নেই, এইটা নতুন শিখছো। টিউরিয়ন ইউট্রিকুলারিয়া বা পাতাঝাঁঝি উদ্ভিদ। পাতাঝাঁঝি উদ্ভিদে, জলজ উদ্ভিদে এই টিউরিয়ন দেখা যায়। টিউরিয়নটা কি? এটাও একটা মুকুল। তো জলজ উদ্ভিদে এই যে টিউরিয়ন বলে একটা মুকুল তৈরি হয়। ইউট্রিকুলারিয়া উদ্ভিদে এই মুকুলটা তৈরি হয়ে গাছ থেকে খসে পড়ে। জলজ উদ্ভিদ এটা, পাতাঝাঁঝি উদ্ভিদ। এই মুকুলটা খসে পড়ে। মুকুলটা এরকম বড় সাইজের, বড় আকারের মুকুল হয়। তো মুকুলটা উদ্ভিদ থেকে খসে পড়ে। শীতকালে খসে পড়লেও, যখনই খসে পড়ুক, শীতকালে এর অঙ্কুরোদ্গম হয় না। এর অঙ্কুরোদ্গম ঘটে বসন্তকাল এলে, ঠান্ডা কমলে এই টিউরিয়ন অঙ্কুরিত হয়ে অপত্য উদ্ভিদের সৃষ্টি করে। তো এই হচ্ছে, তোমাদের একটু টিউরিয়নের ছবি দেখায়। আচ্ছা, এখানে দেখতে পাবে টিউরিয়ন। এই যে এই ছবিটা, এটা এই যে টিউরিয়ন। আরো জলের নিচের ছবি দেখতে পারলো। ঠিক আছে, আমি ওটা একটু পরে দেখাচ্ছি ছবিটা। টিউরিয়ন, এই যে দেখো, এটা বুলবিলের ছবি। হ্যাঁ, এই যে কক্ষ থেকে যে মুকুল হয়েছে, কাক্ষিক মুকুল, সেই মুকুলে এই মুকুল ধীরে ধীরে স্ফীত হয়ে খাদ্য সঞ্চয়ের ফলে এরকম আকার ধারণ করে, গোলাকার বড় আকারের হয়, এর মধ্যে খাদ্য জমা থাকে। তো এটা খামালু গাছেও দেখতে পাবে, চুপড়ি আলু গাছেও দেখতে পাবে। এটা খসে পড়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এটা দেখো ইউট্রিকুলারিয়া, এই জলের তলায় এরকম মুকুল হয়। তো একে টিউরিয়ন বলা হয়, এই মুকুলের নাম। এই মুকুল শীতকালে খসে পড়লেও শীতকালে অঙ্কুরিত হয় না, বসন্তকালে অঙ্কুরিত হয়। তো এরপরে আমরা আসব তাহলে বিভিন্ন ধরনের কাণ্ডের, ভূনিম্নস্থ কাণ্ড, অন্যান্য অঙ্গ, সব রকমেরই অঙ্গজ জনন সম্বন্ধে আমাদের আলোচনা হলো। তো এরপরে আমরা আসব কৃত্রিম অঙ্গজ জনন। তো এরপরে তাহলে আসি কৃত্রিম অঙ্গজ জনন। তো কৃত্রিম অঙ্গজ জনন বিভিন্ন প্রকারের হয়, যেমন কাটিং বা শাখা কলম, আর কি না লেয়ারিং বা দাবা কলম, আর হয় গ্রাফটিং বা জোড় কলম, স্টকসিয়নের মাধ্যমে হয় জোড় কলম। আর কি হয়? গুটি কলম, গুটি বা বাংলায় গুটি কলম, ইংরাজিতেও যা, বাংলাতেও তা, গুটি কলম। আর হয় আর একটা ধরন, সেটা হচ্ছে আলাদা অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন, যাকে বলা হয় অনুবিস্তারণ। তো এই এতগুলো টাইপ আমরা একটু একটু করে জানব। প্রথমে আসি কাটিং বা শাখা কলম। কাটিং আমরা খুব কমনলি
শাখা কলম নিজেরাই করতে পারি, প্রাকৃতিকভাবেও হয়। জবা গাছের ডাল, গোলাপ গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে অস্থানিক মূল তৈরি হয় এবং সেখানে থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। তো এই কাটিং হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো শাখাতে থাকতে হবে 3-4টে পর্ব থাকতে হবে। এরকম পর্ব থাকা অবস্থায় শাখাকে যাতে 3-4টে পর্ব থাকবে সেই শাখা নিয়ে সেই অংশকে কাটিং করে মাটিতে পুঁতে সেই জায়গায় অক্সিন হরমোন যেমন IAA আর IBA আর NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এই হরমোন অক্সিন হরমোন প্রয়োগ করলে অস্থানিক মূল তৈরি হয়ে যায়, সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তো এইভাবে কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে এই রুট কাটিং, স্টেম কাটিং, বিভিন্ন ধরনের কাটিং হয়। তো রুট কাটিংয়ে দ্বারা আপেল, কমলা লেবু, পাতিলেবু এইসব গাছের কলম করা যায়। আর স্টেম কাটিংয়ের মাধ্যমে গোলাপ, জবা, লেবু, তুলো, আখ এ সমস্ত উদ্ভিদের স্টেম কাটিং করা যায়। রুটেরও কাটিং হয়, স্টেমেরও কাটিং হয়। তো রুট কাটিং তো এটা খুব সাধারণ, কিছুটা মূলের কিছুটা দীর্ঘ অংশ নিয়ে কেটে মাটিতে বসিয়ে রাখলে কি হয়, তা থেকে মুকুল জন্মায়। তো এবং সেই মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এই যেমন ধরো এটা একটা স্টেম কাটিং এর উদাহরণ। এখানে কতগুলো পর্ব আছে, এখান থেকে কাট করা হয়েছে এই কাটিং অংশ, এখানে হরমোন লাগিয়ে দেওয়া হয়েছে। এটাকে এবার এই মাটিতে পুঁতে দিলে কিছুদিন পরে এখানে অস্থানিক মুকুলের সৃষ্টি হবে এবং নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হবে। তো রুট কাটিং হয়, স্টেম কাটিং হয়, পাতারও লিফ কাটিং হয়। সানসিভেরিয়া, বেগোনিয়া, ব্রায়োফাইলাম মানে পাথরকুচি পাতার কাটিং হয়। তো পাতাকে আড়াআড়িভাবে কেটে মূল সৃষ্টিকারী হরমোন দিলে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এই গেল তাহলে কাটিং। তো এই কাটিং বলতে গিয়ে যেটা বলা হয়নি আমাদের, একটু বলে দিই। তোমার অঙ্গজ জননে পাতা থেকে যে অঙ্গজ জনন হয়, পাথরকুচি পাতার পত্র কিনারায় মুকুল সৃষ্টি হয়। সেই মুকুল থেকে অঙ্কুরিত হয়ে পাতাতে থাকাকালীনই অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এই অপত্য উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এটা হচ্ছে পাথরকুচি পাতা। এইটা বাকি থেকে গেছিল, এটা ওইটার সাথে তোমরা একটু দেখে নেবে। তো এটা ব্রায়োফাইলাম, পাথরকুচি। তো এবারে আবার আসি, কাটিং হলো। এরপরে আসছি লেয়ারিং বা দাবা কলম। দাবা কেন না, দাবিয়ে কোনো একটা উদ্ভিদ তার কাণ্ড, ধরো তার কাণ্ড, তো কাণ্ডকে জোর করে মাটিতে প্রবেশ করিয়ে, বালুকাময় মাটিতে প্রবেশ করিয়ে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করার ঘটনাকে বলা হয় দাবা কলম। কোনো উদ্ভিদের কাণ্ডকে জোর করে বালুকাময় মাটিতে প্রবেশ করিয়ে দাবিয়ে করা হয় বলে একে দাবা কলম বা লেয়ারিং বলা হয়ে থাকে। এই কাণ্ডটাকে লেয়ারিং কাণ্ড বলা হয়। যে উদ্ভিদের কাণ্ড ব্যবহার করা হয় তাকে লেয়ারিং বলা হয়ে থাকে। তো এই লেয়ারিং, যে উদ্ভিদাংশ উদ্ভিদ দেহে সংযুক্ত থাকা অবস্থায় বাঁকিয়ে মাটির গভীরে প্রবেশ করানো হয়, সেই উদ্ভিদ অংশটাকে, এটাকে বলা হয় লেয়ার। আর একে জোর করে বাঁকানো হয়, এই পদ্ধতিকে বলা হয়ে থাকে লেয়ারিং। তো এই লেয়ারিং হচ্ছে বিভিন্ন রকমের লেয়ারিং হয়, সেগুলো একটু জাস্ট জেনে নেওয়া যে অনেক রকমের লেয়ারিং হয়।
যেমন সরল দাবা কলম, এই ছবিটা দেখো, সরল দাবা কলম, যে উদ্ভিদটাকে নেওয়া হবে তাকে পত্র শূন্য করে দেওয়া হবে, তার পাতার সমস্ত কাণ্ডের পত্র শূন্য করে দেওয়া হবে, দিয়ে তাকে জোর করে মাটিতে ঢুকিয়ে সেখানে অস্থানিক মূল তৈরি করা হয় নতুন অপত্য উদ্ভিদ। টিপ লেয়ারিং কি না, যে কাণ্ডটা নেওয়া হলো তাকে পত্র শূন্য করা হলো না, তার অগ্রাংশকে, আগার অংশ টিপকে মাটির ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, একে বলা হয় টিপ লেয়ারিং। এখান থেকে আবার অস্থানিক মূল হয়ে আবার নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে। মাউন্ট লেয়ারিং, মাউন্ট লেয়ারিং অনেকগুলো শাখাকে ব্যবহার করা যায়। মাটির কাছাকাছি অনেক শাখা হলে মাটিটাকে উঁচু করে অনেকটা অংশ দিয়ে ঢেকে রাখা হয় এবং যতটা অংশ ঢাকা থাকে সেখানে অস্থানিক মূল যে তৈরি হয়েছে এগুলো ওই কাণ্ড থেকে বিচ্ছিন্ন করে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায়। সার্পেন্টাইন লেয়ারিং, দেখো এই যে সাপের মতো সার্পেন্টাইন, এটা সরল দাবা কলমেরই মতো, যে অংশটা নেওয়া হলো কিছুটা ছাড়া ছাড়া পত্র শূন্য করা হলো, করার পরে সেই অংশটাকে দাবিয়ে মাটির নিচে প্রবেশ করানো হলো, আবার কিছুটা অংশ তোলা হলো, সেই জায়গাটায় পাতা থাকবে, বাকি অংশটা আবার মাটির নিচে রাখা, দাবিয়ে রেখে অস্থানিক মূল তৈরি করা হয়। এখান থেকে উদ্ভিদ তৈরি হবে, যেখানে অস্থানিক মূল তৈরি হবে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হবে। তো সরল দাবা কলম, টিপ লেয়ারিং, মাউন্ট লেয়ারিং, সার্পেন্টাইন লেয়ারিং, অনেক রকমের লেয়ারিং হতে দেখা যায়। তো এরপরে আসছি গুটি কলম। গুটি কলম, গাছে যেসব গাছের ডাল পরিণত অনেক উঁচুতে ডাল থাকে তাকে তো কাটিং করলে সব গাছে হয় না, সেই সব গাছে গুটি কলম করা হয়। সে গুটি কলম কি না, যে শাখায় করা হবে সে শাখাটাকে মোটা হতে হবে কিছুটা, খুব মোটা না, মোটামুটি শক্তপোক্ত মোটা হতে হবে, এবং সেই শাখার যে অংশটা আমরা গুটি তৈরি করব তার পুরো ছালটা চেঁচে নিতে হবে, সেখানে ক্ষত সৃষ্টি করতে হবে, সেই ক্ষতে শিকড় গজানোর অক্সিন হরমোন প্রয়োগ করতে হবে এবং তার উপরে মাটি, খড় কাদা এর প্রলেপ দেওয়া হয়। কি কি? খড়, গোবর, মাটি। গোবর থাকে, খড় থাকে, মাটি থাকে। খড়, গোবর, মাটির অনুপাত হচ্ছে 1:1:2, অর্থাৎ গোবর মাটি যা থাকবে তার দ্বিগুণ পরিমাণ খড়, এই মাটি থাকবে, গোবর আর খড় যা থাকবে তার দ্বিগুণ পরিমাণ মাটি থাকবে। তো দিয়ে এরকম গোল করে খড় দিয়ে ভালো করে বেঁধে দিয়ে তাতে চট বা পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়, আর এমনভাবে করা হয় তার উপরের ডালে একটা পাত্র রাখা হয় ফুটো করে, যেখান থেকে অবিরাম জল পড়তে থাকবে। জল পেয়ে সেখানে কি হয়, জল এবং খাদ্য পেয়ে ধীরে ধীরে অস্থানিক মুকুল দ্রুত তৈরি হয় এবং নতুন অপত্য উদ্ভিদ, এই যে এখানে দেখা যাচ্ছে অস্থানিক মূল তৈরি হয়েছে, নতুন অপত্য উদ্ভিদ তৈরি হয়। অনেক ক্ষেত্রে জল দেয়া সম্ভব না হলে খড় এবং মাটিকে আর্দ্র ভেজা ভেজা করে রাখা হয়, সেই জল থেকেই দ্রুত অস্থানিক মূল তৈরি হয়ে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হয়। সেই অংশটা মূল উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন করে আবার নতুন পরিণত উদ্ভিদ এখান থেকে পাওয়া যায়, একে বলা হয় গুটি কলম। এরপরে আসছি জোড় কলম। গুটি কলমের পরে আমরা আসছি জোড় কলম। তো এই গ্রাফটিং, গ্রাফটিংয়ে কি হয়, দুটো উদ্ভিদ লাগে, একই প্রজাতির দুটো উদ্ভিদ লাগে, একটা হচ্ছে স্টক আর একটা শিয়ন। তো স্টক আর একটা শিয়ন। তো স্টক যে উদ্ভিদটা মূল অংশটা আমরা নিই, গোড়াটা নেব যে উদ্ভিদে, গোড়া সমেত কিছুটা বিটপ নেব, এটাকে বলা হচ্ছে কি স্টক। আর আরেকটা অপর উদ্ভিদের কাণ্ডটা নেওয়া হয়, এই যে এই একটা উদ্ভিদ তার কাণ্ডটা এখানে বসানো হলো, যে উদ্ভিদের কাণ্ড নেওয়া হলো সেটাকে বলা হচ্ছে কি শিয়ন।
শুধুমাত্র তার কাণ্ডটা এই স্টকে গ্রাফটিং করে বসিয়ে দেওয়া হয়। এবারে গ্রাফটিং মানে কি? জোড়া। কিভাবে জোড় লাগানো হয় তার বিভিন্ন পদ্ধতি আছে। দুটো উদ্ভিদের ক্যাম্বিয়ামকে কি করা হয়? চেঁচে নেওয়া হয়। দুটো উদ্ভিদের ক্যাম্বিয়ামে জয়েনিং করানো হয়, জোড়া লাগানো হয়। দুটো ক্যাম্বিয়াম দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে জোড়া লেগে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হয়। তো যেটা আমরা মেনলি সিয়ন উদ্ভিদ কোনটা নেওয়া হয়? যে আকাঙ্ক্ষিত গাছের, আম গাছের, ধরো একটা দেশি আম গাছের সাথে যে ভালো জাতের আমরা আম গাছ নেব, আম্রপালি, বেগুনফুলি, নানা রকমের গোলাপ ঘাস, সেইটার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তো সিয়নটা বেচে সেইখানে গ্রাফটিং করে দেওয়া হয়। তো এই গ্রাফটিং বিভিন্ন রকমের হয়। ওয়েজ গ্রাফটিং, কাউন্ট গ্রাফটিং, টাং গ্রাফটিং, আরও আছে অ্যাপ্রোচ গ্রাফটিং আর সাইড গ্রাফটিং। তো ওয়েজ গ্রাফটিং কি? এখান থেকেই আমি তোমাদের দেখিয়ে দিই। ওয়েজ মানে কি? ভি আকৃতির। এই যে এখানে দেখো দুটোতেই, এখানে স্টকেও ভি আকৃতি কাটা হয়েছে এবং সিয়নেও অনুরূপ উল্টো দিকে ভি পরিপূরক, ওই ভিতে সেট হবে, ক্যাম্বিয়ামে সেট হয়ে যাবে। এই শেপটা ওয়েজ শেপ। তো এই গ্রাফটিংকে বলা হয় ওয়েজ গ্রাফটিং। এবার আসছি ক্রাউন গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিংয়ে যে স্টক নেওয়া হয়, স্টকটার ব্যাস অনেক চওড়া হয়, বড় মোটা স্টক নেওয়া হয়, আর সেই মোটা স্টকে অনেকগুলো গ্রাফটিং আলাদা আলাদা করা হয়। সরু সরু শাখার ছোট ছোট ব্যাসযুক্ত শাখাকে এখানে বিভিন্নভাবে ওই ক্যাম্বিয়ামে ওয়েজ শেপ করে প্রবেশ করানো হয়, একদম ক্যাম্বিয়ামে সেটিং করানো হয়। আর বাকি অংশটা, যে অংশটা ফাঁকা থাকে স্টকের বিটপের, সে অংশটা মোম দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে জীবাণু না এসে আক্রমণ করতে পারে। তো প্রত্যেকটা কাণ্ড থেকে নতুন শাখা তৈরি হয়, মুকুল তৈরি হবে এবং নতুন শাখা তৈরি হবে। তো এরপরে আসছি টাং গ্রাফটিং। টাং মানে কি? জিহ্বা গ্রাফটিং। তো এই জীবের শেপে যে গ্রাফটিং হয় তাকে টাং গ্রাফটিং বলা হয়ে থাকে। তো হ্যাঁ, এই ছবিটা দেখো, এই যে জীবের শেপে কাটা হয়েছে এইরকম, এই যে গ্রাফটিং, এটাকে বলা হয় টাং গ্রাফটিং। স্টকে যেভাবে কাটা হবে সিয়নটাকে সেভাবে কেটে, এটাও তাই, এইভাবে জীবের শেপে, অর্থাৎ দুটো ভি করলে, এইভাবে করলে এই যে জীবের শেপে যে গ্রাফটিং, একে টাং গ্রাফটিং বলা হয়ে থাকে। এতে স্টক সিয়ন দুটোর ব্যাসই একই রকমের ব্যাস হতে হবে, ছোট বড় না হয়ে, কম বেশি না হয়ে। এরপরে আসছি অ্যাপ্রোচ গ্রাফটিং। অ্যাপ্রোচ গ্রাফটিং কি না? একটা গাছের দুটো গাছেরই কাণ্ডের সাথে সংযুক্ত করা হয় গ্রাফটিং। একটা গাছের কাণ্ডের সাথে আরেকটা গাছের কাণ্ড সংযুক্ত করে দেয়া হয় কাণ্ড অবস্থায় থাকাকালীন পাশাপাশি, এবং সেখানে কি হয়? দড়ি দিয়ে একটু ক্ষত সৃষ্টি করা হয় এবং দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, সেখান থেকে অস্থানিক মূল তৈরি হয়, দিয়ে এখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়ে যায়। এটাকে এখান থেকে সরিয়ে নতুন অপত্য উদ্ভিদ পাওয়া যায়। গ্রাফটিং এর মাধ্যমে এই উদ্ভিদ হয় অ্যাপ্রোচ গ্রাফটিং। এবার আসছি সাইড গ্রাফটিং। সাইডে ছোট্ট করে ক্ষত সৃষ্টি করে স্টকে গর্ত করে সেখানে সেই পরিমাণে সিয়নের অংশ প্রবেশ করানো হয়। এই হচ্ছে সিয়ন গ্রাফটিং। সিয়ন গ্রাফটিং ছাড়া বাড গ্রাফটিংও হয়। দু প্রকারের গ্রাফটিং, সিয়ন গ্রাফটিং এবং বাড গ্রাফটিং। বাড মানে কি? মুকুল। শুধুমাত্র মুকুলটা কোনো উদ্ভিদের স্টকে যখন গ্রাফটিং করা হয়। তো বাড গ্রাফটিংয়ে স্টকে টি আকৃতির এরকম করে টি আকৃতির ক্ষত করে ক্যাম্বিয়াম পর্যন্ত টি আকারের এইভাবে কেটে দিতে হয়। খুব সাবধানে স্টকের এক পাশে ছালে বাকলে টি আকৃতির কাটা হয় এবং সেই টি এর মধ্যে ছোট্ট করে মুকুলের প্রবেশ, শুধুমাত্র মুকুলটা নেওয়া হয়। যে উদ্ভিদ যেখানে
তোমার পর্ব আছে যেখানে ছোট্ট মুকুল, এই মুকুলটাকে কেটে এই স্টকে এই টি আকৃতির গর্ত করে এই টি আকৃতির ক্ষতে এখানে মুকুলটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। দিলে এই মুকুল থেকে ধীরে ধীরে পাতা তৈরি হবে এবং এখান থেকে শাখা নির্গত হবে। তো এই রকম গ্রাফটিংকে বলা হয় বার্ড গ্রাফটিং। এখানে বার্ড গ্রাফটিং এর আমি ছবি দিয়েছি, দেখো এই যে উপরের ছালটা টি আকৃতির করে ছাল তোলা হয়েছে, দিয়ে এখান থেকে মুকুল এখানে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে, বাকি অংশটা মোমের প্রলেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার এই মুকুল থেকে নতুন এই যে নতুন পাতার সৃষ্টি হয়েছে এবং শাখা নির্গত হয়েছে, এখান থেকে শাখাটা বেরিয়েছে, এখানে শাখা নির্গত হয়েছে। এরকম গ্রাফটিংকে বলা হয় বার্ড গ্রাফটিং। তাহলে বার্ড গ্রাফটিং গেল।